আজ অফিস থেকে বেরোতে একটু দেরি হয়ে গেল। আজ আবার দিদির বাড়ি যেতে হবে। ঠিক মতন বাসটা পেয়ে গেলে প্রায় 2 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবো। আজ দিদির মেয়ে মিনির জন্মদিন, তাই দিদি বিশেষ করে বলে দিয়েছে যাবার জন্য। অফিস থেকে বেরিয়ে কিছু দূর যেতেই বাস রাস্তা, হুসহুস শব্দ করে একের পর এক বাস চলে যাচ্ছে। বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছি। রামহরিপুর রামহরিপুর। আমি সেখানেই যাব, তাই উঠে পড়লাম বাসে। রাত 8টা বাজে প্রায়। জোনা কয়েক যাত্রী নিয়ে বাসটা চলেছে। প্রায় আধ ঘন্টা পরে বাসটা হঠাৎ বিকট একটা শব্দ করে থেমে গেল। ব্রেকডাউন। একে দেরি হয়ে গেছে, তার উপরে এই বিপদ। আমি কন্ডাক্টরকে জিজ্ঞেস করলাম, কতক্ষণ লাগবে দাদা? সে ভ্রু কুঁচকিয়ে উত্তর দিল, বলতে পারছি না, ঠিক হয়ে গেলে ছেড়ে দেবে। এমন অবাক করা উত্তর শুনে খানিকটা দমেই গেলাম। তার মানে কতক্ষণে এই বাস ঠিক হবে জানি না। বাকি যাত্রীরা সকলেই নেমে পড়ল। অনেকক্ষণ দাঁড়িয়ে শলা পরামর্শ করার পর সবাই যে যার গন্তব্যে যাবার জন্য অন্য উপায় খুঁজতে লাগলো। আমিও এদিক ওদিক তাকিয়ে কোনো উপায় পাওয়া যায় কিনা দেখতে লাগলাম। দূর থেকে দেখতে পেলাম একটা রিক্সা আসছে। তাকেই কোনো রকমে দাঁড় করালাম। এই দাঁড়াও 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 দাঁড়াও। অনেকগুলো টাকা বেশিই খসবে, তা আর কি করা যাবে। রিক্সায় উঠে বসলাম। রিক্সা চলতে শুরু করলো। হ্যালো বন্ধুরা, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল শুরু হয়ে গিয়েছে। এর সাথে ওয়ানেক্স থেকে টাকা ইনকাম করবার একটা বড় সুযোগ বেরিয়ে এসেছে। এখানে ম্যাচগুলিতে গেম খেললে বিএমডাব্লিউ কার, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক ক্যাশ প্রাইজ জেতবার সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবেন এবং সেই ম্যাচে স্কোর অনুমান করে বেটিং করতে পারবেন, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের গেম। আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড পিনজিরা ব্যবহার করলে প্রথমবার ডিপোজিটে 45,000 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন। আপনি সহজেই পেটিএম, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলে নিতে পারেন। তাহলে দেরি কিসের? গুগলে যান এবং টাইপ করুন OneXBet এবং রেজিস্টার করার সময় ফার্স্ট কমেন্টে আমার দেওয়া প্রোমো কোড ব্যবহার করুন। আপনার ফেভারিট টিমকে সাপোর্ট করুন আর ক্যাশ প্রাইজ জিতুন। এমন সময় হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেল এবং কিছুক্ষণের মধ্যেই ঝমঝম করে বৃষ্টি নামল। মনে মনে বিরক্ত হয়ে বললাম, এবারে 16 কলা পূর্ণ হলো। দেখতে দেখতে একটা বিরাট জঙ্গলের সামনে এসে দাঁড়ালাম। বৃষ্টির দাপট এত বেশি যে রিক্সা থামিয়ে দিতে হলো। আমরা দুজনেই রাস্তার ধারে একটা গাছের নিচে এসে দাঁড়ালাম। নিজের উপরই খুব রাগ হচ্ছে। আজ একটু তাড়াতাড়ি বেরোতে পারলে এই ঝামেলায় পড়তে হতো না। সেই একটানা বৃষ্টির মধ্যেই করুণ বাঁশির সুর শুনতে পেলাম। প্রথমে ভাবলাম মনের ভুল, তারপর আবারও ভালো করে শুনলাম। হ্যাঁ হ্যাঁ, কোনো ভুল নেই। জঙ্গলের ভেতর থেকে একটা বাঁশির সুর ভেসে আসছে। আমার পাশে রিক্সাওয়ালার মধ্যে কোনো রকম প্রতিক্রিয়া দেখতে না পেয়ে জিজ্ঞেস করলাম, একটা বাঁশির সুর শোনা যাচ্ছে না? রিক্সাওয়ালা আমাকে চমকে দিয়ে বলল, হ্যাঁ, এই জঙ্গলে রাতের বেলা অনেকেই এই আওয়াজ শুনেছে। আমি অবাক হয়ে বললাম, এই অন্ধকারে ঘন জঙ্গলের ভিতরে কে বাঁশি বাজাচ্ছে? মণি। মণিকে? উনি হলো নীলছায়ার গ্রামের জমিদারের ছেলে। বাঁশির আওয়াজ তখনও কানে আসছে। বৃষ্টি কিছুটা কমে এসেছে। রিক্সাওয়ালা বলল, চলেন বাবু, বৃষ্টি একটু কমে এসেছে, আপনারে পৌঁছায় দিই। আমি আবার রিক্সায় উঠে পড়লাম। বিশাল জঙ্গল পার হয়ে চলেছি আর শুনতে পাচ্ছি সেই একটানা প্রাণ কাড়া বাঁশির সুর। আমি আবারও জিজ্ঞেস করলাম, মনির কথা কি যেন বলছিলে? রিক্সাওয়ালা বলতে শুরু করলো, সে আজ অনেক দিনের কথা বাবু। জমিদার রুদ্রনারায়ণ ছিলেন এই নীলছায়ার গ্রামের জমিদার। জমিদার বাবুর একটা দিঘি ছিল এই জঙ্গলের ভিতরে, যার জল ছিল নীল রঙের। তার থেকে এই গায়ের নাম হয় নীলছায়ার। পাশের গায়ে একটা বড় কবরস্থান ছিল, তাই সেই গায়ের নাম হয় কবরডাঙ্গা। মণি জমিদার মশাইয়ের নিজের সন্তান ছিল না। জমিদার গিন্নি তার বাপের বাড়ি থেকে এই শিশুটিকে নিয়ে এসেছিলেন। শোনা যায় তার বাপের বাড়িতে কেউ এই শিশুটিকে পরিত্যক্ত অবস্থায় একটি ক্ষেতের ভেতর ফেলে গিয়েছিল। জমিদার গিন্নি কাত্যায়নী দেবী ছিলেন নিঃসন্তান, তাই তিনি এই বাচ্চাটিকে এখানে নিয়ে আসেন। জমিদার বাবুও এই ছেলেটিকে পরম যত্ন করতেন। কর্তা আর গিন্নি দুজনেই সাত করে ছেলের নাম রাখলেন মণিশঙ্কর।
মণিশঙ্কর রূপে তেমন সুন্দর ছিল না, তবে তার স্বভাব ছিল ভারী মিষ্টি। সকলেই তাকে খুব ভালোবাসত। জমিদারের ছেলে বলে কোনো অহংকার ছিল না তার। তার আসল পরিচয় অবশ্য সে তখনও জানতে পারেনি। বড় হওয়ার সাথে সাথে মনির খুব শখ হলো সে বাঁশি শিখবে। জমিদার বাড়ির ছেলে, তার কোনো শখ অপূর্ণ থাকবে কেন? মনি বাঁশি বাজাতে শিখলো। এই জঙ্গলের ভেতরে সেই যে দিঘির কথা বলেছিলাম, যার জল ছিল নীল, সেই দিঘির পাড়ে বসে সে বাঁশি বাজাতো। এমন অদ্ভুত সুন্দর সেই বাঁশির সুর, সেই সুর শুনে পাখিরা আকাশে ওড়া ভুলে তার পাশে এসে বসতো। দিঘির জলে পদ্ম ফুটে উঠত। এমন সব অবাক করা কাণ্ড হতো তখন। তবে এসব কথা কেউ জানতো না। গিন্নিমা ও জমিদার বাবুও জানতেন না মণি এমন আশ্চর্য ক্ষমতার অধিকারী। এমনকি জানতো না মণি নিজেও। এসব ঘটনা তার কাছে স্বাভাবিক বলেই মনে হতো। মণি এখন বড় হয়েছে, গ্রামের পাঠশালার পাঠ শেষ হয়েছে তার। সে আরও পড়তে চায়, তার জন্য কলকাতা যেতে হবে। গিন্নিমা আর জমিদারবাবু কিছুতেই যেতে দিতে চান না। কিন্তু মণি স্থির করে উচ্চশিক্ষায় শিক্ষিত না হলে এই গায়ের কোনো উন্নতি সে করতে পারবে না। কোনো রকমে বাবা মাকে রাজি করিয়ে ফেলল সে। অতঃপর কলকাতা যাওয়ার দিন স্থির হলো। এখান থেকে গরুর গাড়িতে যেতে হবে কলকাতা। বাড়ি থেকে বিকেলবেলায় রওনা দিল মণিশঙ্কর। গরুর গাড়িতে যেতে যেতে তারা যখন কবরডাঙ্গায় সেই বিশাল কবরস্থানের কাছে পৌঁছালো, তখন সন্ধে নেমেছে। মণি শুনতে পেল কে যেন কাঁদছে। এই নিকষ কালো অন্ধকারে নির্জন কবরস্থানে কে কাঁদছে? কান্নার আওয়াজ খুব তীক্ষ্ণ নয়, তবে শোনা যাচ্ছে। গাড়োয়ান ব্রজলাল ভয়ে ভয়ে সেই কবরস্থান পার হয়ে যাচ্ছিল। এমন সময় সে আদেশ শুনতে পেল, ব্রজ কাকা, গাড়ি থামাও, আমি নামবো। আগেই বলেছি, সকলকেই সে সম্মানের চোখে দেখত। তাকে ভালোবাসতো সবাই। ব্রজলালও মণিকে খুব ভালোবাসতো। বিপদের আশঙ্কা করে সে বলল, না খোকা বাবু, এই কবরস্থানে নেমো না। এই কবরস্থান ভালো নয়। এখানে সব ভয়ঙ্কর ভূতেরা ঘুরে বেড়ায়। হ্যাঁ, হো হো করে হেসে উঠল মণি। তারপর অনেক কষ্টে সে হাসি থামিয়ে বলল, ভূত? ভূতে তুমি বিশ্বাস করো? এরপর হয়তো তুমি এটাও বলবে যে তুমি নিজের চোখে ভূত দেখেছো। হ্যাঁ, বলেই সে আবারও হেসে ওঠে। ব্রজলাল ভয়ে ভয়ে বলল, আমি সত্যি বলছি খোকা বাবু, আমার কথা বিশ্বাস করেন। রাতের বেলা ওরা সব কবর থেকে বেরিয়ে আসে, তারপরে এমন সব কাণ্ড করে যা না দেখলে আপনি বিশ্বাস করবেন না। এবার বিরক্ত হয়ে উঠল মণি। না, কান্নার শব্দটা যেন একটু বেড়েছে। কেউ নিশ্চয়ই বিপদে পড়েছে। এখনই গিয়ে উদ্ধার না করলে হয়তো অনর্থ হতে পারে। সে বিরক্তির সুরে বলল, উফ, আমাকে নামতেই হবে। তুমি শুনতে পাচ্ছ না? ওদিক থেকে একটা কান্নার আওয়াজ আসছে। যেও না খোকা বাবু, খোকা বাবু যেও না, আমার কথা শোনো ও খোকা বাবু। ব্রজলালের অনেক বারণ করা সত্ত্বেও সে গাড়ি থেকে নেমে সেই কবরস্থানের দিকে এগিয়ে যায় এবং সে ব্রজলালকে বলে সেখানেই অপেক্ষা করতে। অন্ধকার কবরস্থানের ভেতরে ঢুকতেই কেমন যেন শিহরণ খেলে যায় তার শরীরে। তার মনে হতে লাগলো আশেপাশে কারা যেন ফিসফিস করে কথা বলছে। চমকে পিছন ফিরে তাকিয়ে দেখলো সে। না, কাউকেই সে দেখতে পেল না। সেই কান্নার শব্দ অনুসরণ করে এগিয়ে চলল সে। আওয়াজটা এখন স্পষ্ট। একটা বাচ্চা মেয়ে যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, অথচ সে কাউকেই দেখতে পাচ্ছে না। চারিদিকে রয়েছে নিষ্প্রাণ সেই কবরগুলো। আরও একটু এগিয়ে যায় সে। এবার একটি কবরের সামনে এসে দাঁড়াতেই সেই কান্নার আওয়াজ থেমে যায়। খুব অবাক হয় মণি। এতক্ষণ সে কান্নার আওয়াজ শুনেই এখানে এসেছে, এখন তো সেই আওয়াজ আর শোনা যাচ্ছে না। এবার কি করবে সে? কোন দিকে যাবে? এইসব ভাবতে ভাবতেই একটা শিশুর গলার আওয়াজ সে শুনতে পেল। ঠিক তার পায়ের কাছে মাটির নিচ থেকে আওয়াজ আসছে, করো, আমার খুব কষ্ট হচ্ছে, বার করো আমাকে এখান থেকে, বার করো। আশ্চর্য হয়ে গেল মণি। একটি বাচ্চা মেয়ের গলায় এমন কাতর আরতি শুনে সে সত্যিই ভয় পেল। সে বিস্ফারিত চোখে দেখলো একটা হাত মাটি ভেদ করে ধীরে ধীরে উপরে উঠে আসছে। এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে সে ছুটে পালাতে গেল। সেই হাত সাথে সাথেই পেছন থেকে তার পা চেপে ধরল। চিৎকার করতে শুরু করলো মণি, বাঁচাও, বাঁচাও, ব্রজ কাকা, বাঁচাও, ব্রজ কাকা, বাঁচাও। কিন্তু গাড়োয়ান ব্রজলাল ততক্ষণে জমিদার বাড়ির দিকে রওনা দিয়েছে। সে জানতো এই কবরস্থানে এই রাতে কেউ ঢুকলে সে আর ফেরে না। মনির সমস্ত চিৎকার বিফলে গেল। ধীরে ধীরে তার দেহ মাটির নিচে ঢুকে যেতে লাগলো। মাটি আঁকড়ে ধরতে চেষ্টা করলো সে, কিন্তু কোনো লাভ হলো না।
তারপরে মাথাটা ঢুকে গেল সেই কবরের ভিতরে। খবর পেয়ে জমিদার বাড়ি থেকে সকলে ছুটে এলো, কিন্তু মনির দেহ তারা কেউ খুঁজে পেল না। বিশাল এলাকা জুড়ে কবরস্থান, সেখানে কোথাও খুঁজে পাওয়া গেল না মনিকে। তার সাথে কি হয়েছিল এ কথাও কেউ জানতে পারেনি, তাই তার সৎকার করাও সম্ভব হয়নি। এই ঘটনার কিছুদিন পর এই জঙ্গলের যেখানে প্রতিনিয়ত মনি বাঁশি বাজাতে আসতো, সেখান থেকে বাঁশির আওয়াজ ভেসে আসতে লাগলো। জমিদারবাবু একদিন খোঁজ নিতে বললেন। তার লোকেরা আদেশ পাওয়া মাত্রই মশাল ও লাঠিসোঁটা নিয়ে সেদিকে দৌড়ে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার, বাঁশির আওয়াজ শুনতে পেলেও কাউকেই সেখানে তারা দেখতে পায়নি। অনেক খোঁজাখুঁজির পরও তারা যখন কাউকে দেখতে পেল না, তখন আশাহত হয়ে তারা ফিরে এসে জমিদার মশাইকে এই কথাই জানায়। মণিশঙ্কর যে বাঁশি বাজায় এই কথা সকলেই জানতো, তাই সকলেই ভেবেছিল সে বোধহয় ফিরে এসেছে। জমিদার বাবু ও গিন্নিমা অনেক আশা করেছিলেন, কিন্তু তাদের আশা পূরণ হলো না। তবে প্রায় রাতেই বাঁশির আওয়াজ শোনা যেতে লাগলো। জমিদার মা ও জমিদারবাবু নিজে একদিন রাতে এই জঙ্গলে নীল সায়রের ধারে এলেন। গিন্নিমা কাঁদতে কাঁদতে বললেন, মনি, মনি, বাবা কোথায় তুই? মনি, কোথায় তুই? সবাইকে চমকে দিয়ে উত্তর ভেসে এলো, আমি এইখানে মা, তোমার সামনেই দাঁড়িয়ে আছি। সকলেই মুখ চাওয়াচাই করল। গিন্নিমা বললেন, কিন্তু আমরা কেউ তো তোকে দেখতে পাচ্ছি না। আমাকে তো দেখতে পাবে না, তবে আমার বাঁশি তোমরা শুনতে পাবে। আমি নিজের ভুলে নিজের মৃত্যু ডেকে এনেছিলাম। সেই কবরস্থানে যাওয়া আমার উচিত হয়নি। যদি সেদিন সেই কণ্ঠস্বর অনুসরণ করে সেই কবরস্থানে গিয়ে না পড়তাম, তাহলে হয়তো আজ আমি তোমাদের মাঝে থাকতাম। তোমরা ভালো থেকো, আমি আবার আসবো। এরপর থেকে সকলেই জানলো এখানে বাঁশি বাজাতে আসে মণি। জমিদার মশাই এই নীল শহরে যাওয়া আসার রাস্তা বন্ধ করে দিলেন। মনিকে কেউ বিরক্ত করুক তা আমি চাই না, এ জায়গা শুধুমাত্র ওর। এরপর যাতায়াতের পথ বন্ধ হওয়ায় জঙ্গল হয়ে ঢেকে যায়। এই হলো এই বাঁশির কাহিনী। আমরা রিক্সা চালাই, প্রায় দিনই ওই বাঁশির আওয়াজ শুনতে পাই বাবু। বৃষ্টি থেমেছে অনেকক্ষণ। আমি রিক্সাওয়ালাকে বললাম, ওই যে ডান দিকে লাইট জ্বলছে ওই বাড়িটার সামনে গিয়ে দাঁড়াও। রিক্সাওয়ালা আমার নির্দেশ মতন জায়গায় পৌঁছে দিয়ে নিজের প্রাপ্যটুকু নিয়ে চলে গেল। এত রাত করে বাড়ি আসায় দিদি আমাকে ভীষণ বকাবকি করলো। মিনি আমার জন্য অপেক্ষা করে করে ঘুমিয়ে পড়েছে। জামাইবাবু শুধু বললেন, বাঁশি শুনেছো তাই না? আমি চমকে উঠে বললাম, আপনি কি করে জানলেন? তুমি যে অদ্ভুত কিছু দেখেছো বা শুনেছো সেটা তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। আর এত রাতে তুমি বাঁশির সুর শুনেই অবাক হয়েছো, সেটা আমি বেশ বুঝতে পেরেছি। সত্যি জামাইবাবু, জীবনের প্রথম এরকম একটা ঘটনা দেখলাম এবং শুনলাম। দিদি বলল, ঠিক আছে, সব কথা পরে হবে খন। আগে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে খেয়ে নে, অনেক ক্লান্ত হয়ে এসেছিস। কাল সকালে তোর জামাইবাবু সেই কবরস্থান দেখাতে নিয়ে যাবে। এই কথা আমি নিজেই বলতে যাচ্ছিলাম, দিদি তার আগেই বলে দিল। খাওয়া দাওয়া শেষ করে শুতে গেলাম, কিন্তু কিছুতেই ঘুম এলো না। সারা রাত যেন শুনতে পেলাম নিশীথ রাতের বাঁশির সেই প্রাণ কাড়া সুর।